নিষেধাজ্ঞা উড়িয়ে আকাশ জয়ে ইরান, বাণিজ্যিক বহরে যুক্ত হচ্ছে নিজস্ব কার্গো বিমান সিমর্গ। রাশিয়ার হয়ে লড়বে ৫,০০০ উত্তর কোরীয় সেনা, জেলেনস্কির দাবিতে ইউক্রেন যুদ্ধে নতুন মোড়। হরমুজ প্রণালীতে ২ বিদেশি জাহাজের সংঘর্ষ, $২,৬৫,০০,০০০ বিরোধ মেটালো চীনা আদালত। সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি বন্ধের দাবি, ওয়াশিংটনের প্রতি ইরানের কড়া বার্তা, ৬ শর্ত। সিনেমার গল্পকেও হার মানায় সালমান শাহ হত্যাকাণ্ড, রাজসাক্ষীর জবানবন্দিতে ডন গ্রেফতার। অবরোধের শিকল, বিদেশি যন্ত্রাংশের নিষেধাজ্ঞা আর দীর্ঘদিনের প্রযুক্তিগত চাপ, এত বাধার মাঝেও আকাশ জয়ের স্বপ্ন থেকে এক চুলও সরে যায়নি ইরান। এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ডানা মেলতে প্রস্তুত দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি কার্গো বিমান সিমর্গ। ইরান যেন ইতিহাসের সেই ফিনিক্স পাখি যে জ্বলে পুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। ইরান ১৪০-এর প্ল্যাটফর্মের উপর তৈরি সিম এখন আন্তর্জাতিক মানসনদের চূড়ান্ত ধাপে। সবকিছু ঠিক থাকলে ২০২৭-২৮ সালের মধ্যেই বাণিজ্যিক বহরে যুক্ত হবে এটি। এর মধ্য দিয়ে অবরোধের শেকল ভেঙে এবার আকাশেও নিজের শক্তির জানান দিতে যাচ্ছে শহীদ আয়াতুল্লাহ খামেনির ইরান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অবরোধের শিকল, বিদেশি যন্ত্রাংশের নিষেধাজ্ঞা আর দীর্ঘদিনের প্রযুক্তিগত চাপ, এত বাধার মাঝেও আকাশ জয়ের স্বপ্ন থেকে এক চুলো সরে যায়নি ইরান। এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ডানা মেলতে প্রস্তুত দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি কার্গো বিমান সিমর্গ। ইরান যেন ইতিহাসের সেই ফিনিক্স পাখি যে জ্বলে পুড়ে ছারখার, তবুও মাথা নোয়ায় না। ইরান ১৪০ এর প্ল্যাটফর্মের উপর তৈরি সিমর্গ এখন আন্তর্জাতিক মান সনদের চূড়ান্ত ধাপে। সবকিছু ঠিক থাকলে ২০২৭-২৮ সালের মধ্যেই বাণিজ্যিক বহরে যুক্ত হবে এটি। এর মধ্য দিয়ে অবরোধের শেকল ভেঙে এবার আকাশেও নিজের শক্তির জানান দিতে যাচ্ছে শহীদ আয়াতুল্লাহ খামেনির ইরান। আমেরিকা আর তার দোসরদের ষড়যন্ত্র পিষে ফেলার পর এবার নিজস্ব প্রযুক্তির কার্গো বিমান সিমর্গ নিয়ে আকাশ জয়ে নেমেছে ইরান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় যখন ইরানের বিমান চলাচল খাত দীর্ঘদিন ধরে যন্ত্রাংশ সংকটে ভুগছে, তখন শত শত দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষক ও প্রকৌশলীর সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই আকাশযানকে ঘিরে নতুন আশার কথা বলছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সিমর্গ বর্তমানে প্রয়োজনীয় মান সনদ ও সার্টিফিকেট পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ফার্সি ১৪০৬ সালে অর্থাৎ ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে বাণিজ্যিকভাবে এই বিমান বহরে যুক্ত হতে পারে। সিমর্গ মূলত একটি কার্গো বা পণ্য পরিবহন বিমান। ইরানের বিমান চলাচল খাতে এর গুরুত্ব শুধু একটি নতুন বিমান তৈরির সাফল্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে বিদেশি যন্ত্রাংশ ও প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে নিজের প্রয়োজন নিজেরাই পূরণ করার যে চেষ্টা চালিয়ে আসছে তেহরান, সিমর্গকে সেই প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বিমানটির ভিত্তি তৈরি হয়েছে ইরান ১৪০ বিমানের মূল কাঠামো বা প্ল্যাটফর্মের উপর। তবে সিমর্গ প্রকল্পকে কেবল একটি সরকারি প্রতিষ্ঠান কিংবা কারখানার উদ্যোগ বলা যাবে না। এর পিছনে রয়েছে দেশটির খুচরা যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান, জ্ঞানভিত্তিক কোম্পানি, গবেষক এবং প্রকৌশলীদের বড় একটি প্রযুক্তি নেটওয়ার্ক। ইউক্রেনের আকাশে সাইরেন বাজছে, দূরে কোথাও বিস্ফোরণের লাল আভা, রাডার স্ক্রিনে একের পর এক অস্বাভাবিক গতিবিধি ধরা পড়ছে। কিন্তু এবার শুধু রাশিয়া নয়, যুদ্ধের ময়দানে এমন এক শক্তির নাম বারবার ফিরে আসছে যে শক্তি ইউরোপের যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বসেও এই সংঘাতের হিসাব বদলে দিতে পারে। কারণ আজকের যুদ্ধ শুধু রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ নয়, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে ড্রোন, ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ, প্রযুক্তি এবং যুদ্ধ অভিজ্ঞতার এক বিশাল পরীক্ষাগারে। আর সেই পরীক্ষাগারের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে ইরাক। এখন খবর, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে প্রায় ৩০ থেকে
5,000 উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের আকাশে সাইরেন বাজছে, দূরে কোথাও বিস্ফোরণের লাল আভা। রাডার স্ক্রিনে একের পর এক অস্বাভাবিক গতিবিধি ধরা পড়ছে, কিন্তু এবার শুধু রাশিয়া নয়, যুদ্ধের ময়দানে এমন এক শক্তির নাম বারবার ফিরে আসছে, যে শক্তি ইউরোপের যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বসেও এই সংঘাতের হিসাব বদলে দিতে পারে ইরান। কারণ আজকের যুদ্ধ শুধু রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ নয়, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে ড্রোন, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, প্রযুক্তি এবং যুদ্ধ অভিজ্ঞতার এক বিশাল পরীক্ষাগার। আর সেই পরীক্ষাগারের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে ইরান। এখন খবর, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে প্রায় 30 থেকে 50,000 উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একদিকে রাশিয়ার বিশাল সামরিক শক্তি, অন্যদিকে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা, আর এর মাঝখানে এমন এক রাজনৈতিক নেটওয়ার্ক যেখানে ইরানও নিজের স্বার্থ, প্রযুক্তি ও যুদ্ধ অভিজ্ঞতার হিসাব করছে। এ যেন ইউক্রেন যুদ্ধের মানচিত্রের ওপর ধীরে ধীরে আঁকা হচ্ছে নতুন একটা রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান। জেলেনস্কির দাবি অনুযায়ী রাশিয়ায় 30 থেকে 50,000 উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত করছে। তিনি এর নির্দিষ্ট গোয়েন্দা উৎস প্রকাশ করেন। একই সঙ্গে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দারা দাবি করেছে পশ্চিম রাশিয়ায় উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন শুরু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী ওই ইউনিটের কাছে থাকতে পারে প্রায় 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 6টি লঞ্চার। যদি এই হিসাব সত্য হয়, তাহলে বিষয়টি কেবলই সেনা পাঠানোর ঘটনা নয়, এটা যুদ্ধের চরিত্র বদলেরই। কারণ ইউক্রেনের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি হচ্ছে আকাশ প্রতিরক্ষা। রাশিয়া যখন একের পর এক ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তখন প্রতিটি নতুন ক্ষেপণাস্ত্র ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উপর নতুন চাপ দিয়ে দিচ্ছে। আর এখানেই জেলেনস্কি তাকিয়েছেন দক্ষিণ পূর্বের দিকে। শিয়লের কাছে তিনি চেয়েছেন আকাশ প্রতিরক্ষার সহযোগিতা। অর্থাৎ একদিকে উত্তর কোরিয়া রাশিয়ার পাশে দাঁড়াচ্ছে বলে দাবি করা হচ্ছে, অন্যদিকে দক্ষিণ কোরিয়া সাহায্য চাইছে ইউক্রেন। কোরীয় উপদ্বীপের পুরনো শত্রুতা যেন ইউরোপের যুদ্ধক্ষেত্রে এসে নতুন করে বিস্ফোরিত হচ্ছে। কিন্তু এখানেই থেমে নেই গণ, কারণ রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা যত গভীর হচ্ছে, ততই আলোচনায় আসছে আরেকটি দেশ, ইরান। ইরান ইতিমধ্যেই প্রমাণ করেছে আধুনিক যুদ্ধ শুধু অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়ে যেতে হয় না। সস্তা ড্রোন, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধ, ব্যাপক উৎপাদন এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাও যুদ্ধের হিসাব বদলে দিতে পারে। ইউক্রেন যুদ্ধ এই বাস্তবতাকে আরো স্পষ্ট বলছে। আর ইরানের জন্য এটি এক বিশাল বাস্তব যুদ্ধ পরীক্ষার জানালা। রাশিয়া কিভাবে ড্রোন ব্যবহার করছে, কিভাবে আকাশ প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করছে, কোন ধরনের ক্ষেপণাস্ত্র সবচেয়ে কার্যকর, কিভাবে কম খরচের অস্ত্র দিয়ে ব্যাগ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রাখা যায়, এই প্রশ্নগুলোর প্রতিটি উত্তর ইরানের সামরিক পরিকল্পনায় মূল্যবান হতে পারে। হরমুজ প্রণালীর কাছে দুই বিদেশি জাহাজের সংঘর্ষের ঘটনায় তৈরি হওয়া প্রায় $2,65,00,000 বিরোধ শেষ পর্যন্ত মিটিয়েছে চীনের একটি সামুদ্রিক আদালত। চীনের সুপ্রিম পিপলস কোর্ট সোমবার জানিয়েছে, দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের কুয়ংচৌ মেরিটাইম কোর্টের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। দ্য চায়না ডেইলির এক প্রতিবেদন থেকে জানা গেছে, সমঝোতা এখন হলেও ঘটনাটি 2025 সালের জুনে ঘটেছে। সে সময় হরমুজ প্রণালীর কাছাকাছি জলসীমায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী অ্যাডালিন ও লাইবেরিয়া পতাকাবাহী ফ্রন্ট গোল জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালীর কাছে দুই বিদেশি জাহাজের সংঘর্ষের ঘটনায় তৈরি হওয়া প্রায় $2,65,00,000 বিরোধ শেষ পর্যন্ত মিটিয়েছে চীনের একটি সামুদ্রিক আদালত। চীনের সুপ্রিম পিপলস কোর্ট সোমবার জানিয়েছে, দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের কুয়াংচৌ মেরিটাইম কোর্টের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। দ্য চায়না ডেইলির এক প্রতিবেদন থেকে জানা গেছে, সমঝোতা এখন হলেও ঘটনাটি 2025 সালের জুনে ঘটেছে। সে সময় হরমুজ প্রণালীর কাছাকাছি জলসীমায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী অ্যাডালিন ও লাইবেরিয়ার পতাকাবাহী ফ্রন্টিগল জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে মেরামতের জন্য ফ্রন্টিগল চীনের শেনজেনে অবস্থান করলে জাহাজটি আটকের আবেদন করে অ্যাডালিনের মালিক পক্ষ। এরপর মামলাটি চীনের কুয়াংচৌ মেরিটাইম কোর্টে যায়।
দুই পক্ষই চীনা আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সম্মত হয় এবং মামলার মূল বিষয়গুলোতে চীনের আইন প্রযোজ্য হবে বলে সিদ্ধান্ত নেয়। তবে দুর্ঘটনার বিষয়ে কোনো সরকারি তদন্ত বা চূড়ান্ত প্রতিবেদন না থাকায় মামলাটি জটিল হয়ে ওঠে। পরিস্থিতি পরিষ্কার করতে আদালত সামুদ্রিক বিশেষজ্ঞদের সহায়তায় সংঘর্ষের ঘটনা প্রবাহ পুনর্গঠন করেন। 2025 সালের অক্টোবর থেকে 2026 সালের জুলাই পর্যন্ত 4 দফা প্রাকবিচার বৈঠকের পর 14 জুলাই অনুষ্ঠিত হয় প্রকাশ্য শুনানি। এই প্রক্রিয়ায় দুই জাহাজের সংঘর্ষ কিভাবে ঘটেছিল এবং কার কতটা দায় ছিল তা নির্ধারণ করা হয়। এরপর আদালতের মধ্যস্থতায় দুই পক্ষ সমঝোতায় পৌঁছায় এবং জুলাইয়ের শেষ দিকে ক্ষতিপূরণের অর্থ বণ্টনের প্রক্রিয়াও সম্পন্ন হয়। পারস্য উপসাগরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। 6 মাস ধরে চলা বহুমুখী সংঘাত আর নৌ অবরোধের মধ্যে এই আন্তর্জাতিক সমুদ্র পথটির ভবিষ্যৎ এখন যেন ঝুলে রয়েছে কূটনৈতিক সিদ্ধান্তের উপর। একদিকে ওমানের মধ্যস্থতায় একটি সমঝোতার চেষ্টা চলছে, অন্যদিকে ওয়াশিংটনের নীতি পরিবর্তনের বিষয়ে কঠোর অবস্থান ধরে রেখেছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলাগাদর স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ও অর্থনৈতিক আচরণে বড় ধরনের সংশোধন আনতে হবে। পারস্য উপসাগরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। 6 মাস ধরে চলা বহুমুখী সংঘাত আর নৌ অবরোধের মধ্যে এই আন্তর্জাতিক সমুদ্র পথটির ভবিষ্যৎ এখন যেন ঝুলে রয়েছে কূটনৈতিক সিদ্ধান্তের ওপর। একদিকে ওমানের মধ্যস্থতায় একটি সমঝোতার চেষ্টা চলছে, অন্যদিকে ওয়াশিংটনের নীতি পরিবর্তনের বিষয়ে কঠোর অবস্থান ধরে রেখেছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলগাদর স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ও অর্থনৈতিক আচরণে বড় ধরনের সংশোধন আনতে হবে। এ লক্ষ্যেই তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনকে 6টি নির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে। ট্রাম্পকে দেয়া ইরানের শর্তগুলো হলো সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি বন্ধ করা, ইরান ও আঞ্চলিক মিত্রদের ওপর সামরিক হামলা স্থায়ীভাবে স্থগিত করা, মার্কিন নৌ ও বিমান বাহিনীর নৌ অবরোধ প্রত্যাহার, সংঘাতের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান, ইরানের ওপর অর্পিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে জব্দ থাকা ইরানি অর্থ ও সম্পদ নিঃশর্তে মুক্তি দেয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন, ওমানের সঙ্গে একটি খসড়া চুক্তিতে পৌঁছালেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব শর্তেই ইতিবাচক জবাব না মিললে প্রণালীর মূল অচলাবস্থা কাটবে না। সম্প্রতি ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা পরিস্থিতির জটিলতাকে যেন আবারও স্মরণ করিয়ে দিচ্ছে। এদিকে মার্কিন প্রশাসন এই শর্তগুলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া না জানালেও আলোচনার কিছুটা অগ্রগতির কথা স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কূটনৈতিক ও সামরিক মাধ্যমে সংঘাতের একটি মাঝামাঝি সমাধান খোঁজা হচ্ছে। একই সঙ্গে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারাও চলমান আকাশপথে বোমা বর্ষণের কৌশলে সীমাবদ্ধতা স্বীকার করে বিকল্প পথ খোঁজার উপর জোর দিচ্ছেন। সব মিলিয়ে হরমুজের ভবিষ্যৎ এখন নির্ভর করছে তেহরানের এসব শর্তের জবাবে ওয়াশিংটন কতটুকু নমনীয় নীতি গ্রহণ করে তার উপর। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এসেছে নতুন মোড়। ধরা পড়েছেন অন্যতম আসামি ডন। কিন্তু কে এই ডন? দীর্ঘ 28 বছর পর অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় রূপ নেওয়া ঘটনাটির রহস্য কি এবার পুরো উদ্ঘাটিত হবে? ডন জড়িত থাকার তথ্য দিয়েছিলেন সিনেমার মানুষ রিজভ আহমেদ ওরফে ফরহাদ, যিনি এই মামলার রাজ সাক্ষী। রিজভর জবানবন্দির তথ্য সিনেমার গল্পকেও যেন হার মানায়। সালমান শাহের স্ত্রী সামিরার সঙ্গে গোপন সম্পর্কে জড়ান তারই ঘনিষ্ঠ বন্ধু ডন। অন্যদিকে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সম্পর্ক ছিল সামিরার মায়ের। আজিজ মোহাম্মদ ভাই ও সামিরার মা যৌথভাবে সালমানকে হত্যার জন্য ডন ও ফারুককে 12 লাখ টাকায় চুক্তিবদ্ধ করেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এসেছে নতুন মোড়। ধরা পড়েছেন অন্যতম আসামি ডন। কিন্তু কে এই ডন? দীর্ঘ 28 বছর পর অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় রূপ নেওয়া ঘটনাটির রহস্য কি এবার পুরো উদ্ঘাটিত হবে? ডন জড়িত থাকার তথ্য দিয়েছিলেন সিনেমার মানুষ রিজভি আহমেদ ওরফে ফরহাদ, যিনি এই মামলার রাজসাক্ষী। রিজভির জবানবন্দির তথ্য সিনেমার গল্পকেও যেন হার মানায়। সালমান শাহের স্ত্রী সামিরার সাথে গোপন সম্পর্কে জড়ান তারই ঘনিষ্ঠ বন্ধু ডন। অন্যদিকে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সম্পর্ক ছিল সামিরার মায়ের। আজিজ মোহাম্মদ ভাই ও সামিরার মা যৌথভাবে সালমানকে হত্যার জন্য ডন ও ফারুককে 12 লাখ টাকায় চুক্তিবদ্ধ করেন। 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে ডন ও তার সহযোগীরা এফডিসি থেকে ইস্কাটনে সালমানের বাসার উদ্দেশ্যে রওনা হন। পূর্ব পরিচিত হওয়ায় ডন, ডেভিড ও ফারুক খুব সহজেই ভবনের ভেতর প্রবেশ করেন। একই ভবনের ভিন্ন ফ্লোরে আগে থেকেই অবস্থান করা আজিজ মোহাম্মদ ভাইও তাদের সাথে যোগ দেন। 11 তলায় পৌঁছে তারা দেখেন দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকলে দেখা যায় সালমান বেডরুমে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘরে ঢুকেই হামলাকারীরা সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে। সামিরা ক্লোরোফর্ম মাখানো তুলা দিয়ে সালমানের নাক চেপে ধরেন, আর ডন বসে পড়েন তার বুকের উপর। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে সালমানকে সবাই মিলে ড্রেসিং রুমে নিয়ে যান। সেখানে তার পা বেঁধে ফেলা হয় এবং খালি সিরিজ দিয়ে বাতাস পুশ করা হয়। সালমান নিস্তেজ হয়ে পড়লে সিলিং ফ্যানের সাথে দড়ি বেঁধে বিষয়টিকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা চালানো হয়। রিজভির ধরা পড়ার কাহিনীও কম চমকপ্রদ নয়। হত্যা মামলাটি উঠিয়ে নিতে সালমানের মা বাবাকে চাপ দেওয়ার লক্ষ্যে ডন ও তার সঙ্গীরা সালমানের ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনা করে। এই ষড়যন্ত্রে যুক্ত হয়ে রিজভি সালমানের বাসায় ছদ্মবেশে গিয়ে ধরা পড়ে যান। তারই মাধ্যমে পরে ষড়যন্ত্রের জট খুঁজতে শুরু করে। বেরিয়ে আসে হত্যাকাণ্ডে ডনের জড়িত থাকার তথ্য। ডন গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে আশায় বুক বেঁধেছেন সালমানের মা নীলা চৌধুরী। তিনি বলেছেন, সালমানের মৃত্যুর পর ডন আমাকে নানাভাবে অপমান করেছে এবং আমার ছেলের নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে। এখন সবই আদালতে প্রমাণ হবে এমন আশাও ব্যক্ত করেন তিনি। এদিকে বাদী পক্ষের আইনজীবী বলেছিলেন, আলামত নষ্ট করার জন্য মামলার বিচারে সময় ক্ষেপণ করা হয়েছে প্রায় 25 বছর। তবে ডন গ্রেপ্তার হওয়ায় দীর্ঘদিন আটকে থাকা রহস্য কোথায় গড়ায়, এটাই এখন দেখার বিষয়। দর্শক, এই ছিল আজকের আন্তর্জাতিক সব সংবাদগুলো। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নিষেধাজ্ঞা উড়িয়ে আকাশ জয়ে ইরান, বাণিজ্যিক বহরে যুক্ত হচ্ছে নিজস্ব কার্গো বিমান সিমোর্গ। রাশিয়ার হয়ে লড়বে 5000 উত্তর কোরীয় সেনা, জেলেনস্কির দাবিতে ইউক্রেন যুদ্ধে নতুন মোড়। হরমুজ প্রণালীতে 2 বিদেশি জাহাজের সংঘর্ষ, $2,65,00,000 বিরোধ মেটালো চীনা আদালত। সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি বন্ধের দাবি, ওয়াশিংটনের প্রতি ইরানের কড়া বার্তা, 6 শর্ত। সিনেমার গল্পকেও হার মানায় সালমান শাহ হত্যাকাণ্ড, রাজসাক্ষীর জবানবন্দিতে ডন গ্রেফতার।